হ্যালো স্টুডেন্টস, পাত্রজিআরএফের লার্নিং প্ল্যাটফর্মে সকলকে আবারও স্বাগত জানাই। আমি গৌরাঙ্গ মাঝি এবং আজকের এই ভিডিওটা কোনো মোটিভেশন বা গল্প করার ভিডিও নয়, এটি ফর্মালি একটা পড়ানোর ভিডিও এবং এখানে রয়েছে হাইপোথিসিস। তোমরা দেখতেই পাচ্ছ আজকের টপিক হচ্ছে হাইপোথিসিস। তো এই হাইপোথিসিস একটা রিসার্চ অ্যাপটিটিউডের একটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা জায়গা। তো আমরা চেষ্টা করব যাতে যতটা কম সময়ে কম এফোর্টে আমরা বিষয়টাকে মোটামুটি একটা ধারণা তৈরি করে নিতে পারি। অনেকেরই এটা বুঝতে অসুবিধা হয়, আমি জানি। তো সেক্ষেত্রে তার জন্য তোমাদেরকে এটা দেওয়া। এবং আমি তোমাদেরকে বলে রাখি যে এই যে অংশটুকু ভিডিওর, সেটা আমি পরবর্তীকালে রেকর্ড করেছি এবং এই যে মূল ক্লাসটা কিন্তু কোনোভাবেই সাজিয়ে গুছিয়ে রেকর্ড করা নয়। এটি আমাদের লাইভ ক্লাস থেকে দেওয়া এবং তোমরা বুঝতেই পারবে ছাত্রছাত্রীর ইন্টারাকশন সেখানে রয়েছে। তো সেগুলোতে বিরক্ত না হয়ে তোমরা যদি ক্লাসটাকে ভালো করে দেখো, তাহলে আশা করব তোমাদের যে ধারণা হাইপোথিসিস সম্পর্কে সেখানে কোনো খামতি থাকবে না। যদি একান্ত কারোর কোনো প্রশ্ন মনে জাগে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানাবে, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দিতে। আর আরেকটা খবর, সেটা হচ্ছে যে 10ই মার্চ থেকে আমাদের একটা ব্যাচ শুরু হবার কথা ছিল। পাত্র জিআরএফ এর বা আমার ব্যাচ বলতে পারো, পেপার ওয়ানের ব্যাচ একটা শুরু হবার কথা ছিল। সেটা সম্পূর্ণভাবে একদম টইটুম্বুর হয়ে ভর্তি হয়ে গেছিল বলে 10 তারিখে যারা ফোন করেছে, মেসেজ করেছে, তাদেরকে ফেরাতে বাধ্য হয়েছি। কিছুই করার নেই। আমাদের 50 জনের স্লট হয়, এবার সেই 50 জনের স্লট ফুল হয়ে গেলে আর কিছুই করার নেই। অন্তিম স্লট শুরু হতে যাচ্ছে 20 তারিখের মধ্যেই, কোনো একটা তারিখে, এখনো তারিখ নির্দিষ্ট হয়নি। ফলে দ্বিতীয় স্লটে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই নিচে চলছে নাম্বার, তোমরা ফোন করে বা মেসেজ করে অবশ্যই সিট বুক করে নিও। কারণ ঈশ্বরের কৃপায় আমার পেপার ওয়ানের ক্লাস ফাঁকা যায় না এবং যথেষ্টই সেটা ভর্তি হয়ে যায় তাড়াতাড়ির মধ্যে। ফলত এইটাই যেহেতু শেষ স্লট হতে যাচ্ছে এই ব্যাচের, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যেও। আপাতত তোমরা ক্লাসটা দেখো, বোঝো এবং অবশ্যই তোমাদের মতামত, তোমাদের ফিডব্যাক ভালো লেগেছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ তোমরা কমেন্ট বা লাইক করলে তোমাদের কোনো টাকা পয়সা খরচ হয় না, ঠিক কথা, কিন্তু আমরা যারা ভিডিওটা তোমাদের জন্য দিচ্ছি, তোমাদের জন্য পরিশ্রম করে এটাকে এডিট করেছি, তারা একটা মোটিভেশন পায়, এইটুকুই। ধন্যবাদ সকলকে। তোমরা সকলে ভালো করে ক্লাসটা দেখে তোমরা জানিও কেমন লেগেছে। হাইপোথিসিস, এই যে জায়গাটা, এই জায়গাটুকু দেওয়া হয়েছে একটা জিনিস বোঝানোর জন্য। সেটা হচ্ছে, দেখো হাইপোথিসিস তুমি কখন তৈরি করছো এটাকে আগে বুঝো। হাইপোথিসিস কখন তৈরি হচ্ছে, বলো কখন তৈরি হচ্ছে? যখন আমি সঠিক জানি না জিনিসটা তখনই। যখন তুমি সঠিক জানো না জিনিসটা। বেশ। অথবা আরেকটা জিনিস হতে পারে। হ্যাঁ, স্যার, মানে যখন কোনো সমস্যা থাকে। যখন কোনো সমস্যা থাকে তখন, হ্যাঁ মানে আমরা মূলত সবটাই সমস্যা, আচ্ছা। জীবন মানেই সমস্যা। দেখো, মূলত তুমি তখন একটা হাইপোথিসিস আনো, এক, যদি তোমার রিসার্চটা একদম সম্পূর্ণ নতুন কিছু নিয়ে হয়ে থাকে, একদম সম্পূর্ণ নতুন কিছু যা আগে কখনো ছিলই না, এরকম কিছু যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আর একটা হাইপোথিসিস হতে পারে নতুন সমস্যা, একদম তোমার জীবনে নতুন সমস্যা। তো সেটার উপর তুমি একটা হাইপোথিসিস করতে পারো। সেটার জন্য তোমাকে আলটিমেটলি ওই একটু পুরোনো সলিউশনে খুঁজে পেতে হবে। মানে তোমার বাড়িতে প্রথম পাইপ ফেটেছে, তুমি জানো না, কিন্তু তোমার অন্য কিছু ফাটাফুটি হওয়ার তো এক্সপিরিয়েন্স আছে, সেখানে আঠা জাতীয় কিছু দিয়ে জোড়া লাগিয়েছো, তাই তোমার মাথায় আসবে যে টেপ জাতীয় কিছু হলে জিনিসটা হয়তো বন্ধ হবে, না হলে তোমার মাথায় আসবে কি করে? দেখো, মানে এই যে পুষ্পক রথের কল্পনা বলো বা যাই হোক না কেন, যা মানুষ দেখেনি তার উপর কল্পনা লাগাতে পারে না, এটা সোজা হিসাব। যা জগতে নেই, যা মানুষ দেখেনি, যা মানুষের নলেজের মধ্যে নেই, তার উপর কল্পনা লাগাতে পারে না। এবং রিসার্চের কাজে খানিকটা কল্পনা ইউজ হয়, যে আমি একটা কাজ করব, এরকম তার ফলাফলটা আসবে। এটা একটা হ্যাঁ, আমি বলছি যে এটা একটা স্ট্যাটিস্টিক্যাল কল্পনা, এই কল্পনার ভিত্তিহীন কল্পনা নয়, কিন্তু তাহলেও এটা একটা কল্পনা। তাহলে সেক্ষেত্রে তুমি যদি মোট কথা একটা সমস্যায় পড়ছো, সেটা তোমার কাছে সমস্যাটা নতুন হতে পারে, কিন্তু তুমি তার সমাধান খুঁজতে চেষ্টা করবে তোমার জীবনে ওরকম ধরনের ঘটে যাওয়া কোনো একটা সমাধানকে কেন্দ্র করে। ওই যে বললাম, তুমি যা তুমি চোখে দেখোনি তার উপর তুমি কল্পনা করতে পারবে না। তাহলে পুষ্পক রথ যখন কল্পনা হয়েছে, তার মতো কিছু তো একটা ছিল, কিছু তো একটা। আমি আমি ওটাকে বলছি না যে মহাভারত ইতিহাস, রামায়ণ ইতিহাস বা মহাকাব্যই, কিন্তু যে লোকটা তখন বসে বসে কল্পনা করেছিল, সেই লোকটা ওরকম কিছু একটা অ্যাটলিস্ট দেখেছিল, বা ওরকম একটা কিছু তার চোখের সামনে ছিল, যেটা ধরে সে কল্পনাটা করেছিল। হ্যাঁ, এবার হয়তো সেটা কাঠের ছিল, ওটাকে কল্পনায় সোনার বানিয়ে দিল। হয়তো সামনে একটা পেঁচার মতো দেখতে ছিল, কল্পনায় ময়ূর বানিয়ে দিল। এইটা হতে পারে, রং চড়ানোটা কল্পনায় নতুন করে হতে পারে, কিন্তু জিনিসটাই ছিল না, এটা হতে পারে না। ফলত খেয়াল করলেই বুঝতে পারবে যে
আমরা এমন কিচ্ছু করতে পারি না যা আমরা আগে কখনো দেখিনি, আগে কিছু শুনি। একদম মানে আউট অফ দ্য কনটেক্সট এমন কিছু একটা করে দিলাম, জগৎ চেঞ্জ করে দেওয়ার মতো, জগতে যা কখনো কিছু ছিল না। কল্পনাটাই আসবে না। ঠিক আছে? তো বেশ, মূলত হাইপোথিসিস এই একটা কারণে হতে পারে যে তুমি একটা সমস্যা পেয়েছো, তার কি সমাধান হবে কংক্রিট জানো না। ঠিক আছে? তুমি একটা হাইপোথিসিস তৈরি করলে, এটা একটা ফরমেশন হলো। তো তুমি যখন এটা ঠিক করছো যে আমি আঠা জাতীয় কিছু একটা জিনিস আনি, তাহলে হয়তো পাইপের জল বেরোনটা বন্ধ হয়ে যাবে। যে হয়তো তুমি লাগালে, তার মানে কি? সংশয়। তার মানে এখনো সংশয় আছে। হ্যাঁ এর দিকে তুমি এখনো যতটা, না এর দিকেও কিন্তু ততটা, নাও হতে পারে, এটাও কিন্তু তোমার মাথায় চলছে। না হলে তুমি হয়তো বলতে না। তুমি যদি সলিড জানতে যে হ্যাঁ এই জিনিসটা দিয়েই ছিটে যাবে আর জল বেরোবে না, তাহলে তুমি আর হয়তো বলতে না, ছোটা মোটা কিনে আনতে আর লাগিয়ে দিতে। ঠিক আছে? তো তার মানে সঙ্গে সঙ্গে তোমার ওই হতে নাও পারেটাও চলছে। ঠিক তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আর আরেকটা জিনিস দেখো, যে আরেকটা জায়গা যেখানে তুমি পুরোনো নলেজকে ভেরিফাই করতে চাইছো। এবার ভাবো যে তুমি পুরোনো নলেজকে ভেরিফাই করবে কেন? মানে আমার দাদু কিছু একটা বলেছে, আমি সেটাকে ভেরিফাই করবো কেন? দাদুর বলা কথাটার উপর আমার সংশয় থাকলে তবেই আমি ওটাকে ভেরিফাই করতে পারবো। না হলে যদি আমার দাদুর বলা কথাটার উপর কোনো সংশয় না থাকতো, আমি অন্ধের মতো সেটাকে ফলো করতাম। তাই তো? তার মানে হাইপোথিসিস হওয়ার মূল জায়গা কি, মূল কারণ কি হাইপোথিসিস তৈরি হওয়ার? সংশয়। তাহলে তুমি পুরোনো নলেজকে ভেরিফাই করো আর নতুন নলেজকে ভেরিফাই করো। ইনফ্যাক্ট হাইপোথিসিস মানেই তো অনুমিত সিদ্ধান্ত, অনুমান। অনুমান কখনো প্রমাণের মতো সলিড কিছু নয়, নড়ছে জিনিসটা। হ্যাঁ বেশ বেশ, এবার কথা হচ্ছে যা প্রতিষ্ঠিত, তাকে আমরা নাল হাইপোথিসিস বলি। যা প্রতিষ্ঠিত তাকে আমরা নাল হাইপোথিসিস বলি। যদি তুমি ভেরিফাই করতে চাও, কোনো কিছুকে যদি ভেরিফাই করতে চাও, সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠিত তত্ত্ব আছে, যেটা তোমার দাদু বলেছিল, ব্যারাক ওবামা বলেছিল, কেউ একটা বলেছিল, আইনস্টাইন বলেছিল, কেউ একটা বলেছিল, মোট কথা। ঠিক আছে? সেটা এখন প্রতিষ্ঠিত হয়ে আছে, তুমি তার উল্টো দিকে যেতে চাইছো, তুমি সেটার মধ্যে তোমার সংশয় আছে। যেটা প্রতিষ্ঠিত সেটাকে আমরা কি বলবো? নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিসকে আমরা চিনি কিভাবে, বা আমরা চিহ্নিত করি কিভাবে? H0 দিয়ে, H0 বা HO দিয়ে আমরা নাল হাইপোথিসিসকে চিহ্নিত করি। এবার যদি তোমার এটা এই ফাটা পাইপের ব্যাপারটা থাকতো, তো তুমি যে এটা তোমার কাছে একটা নতুন সমস্যা, ওটা তো গেল ভেরিফাইয়ের দিকে। যদি এটা তোমার কাছে নতুন সমস্যা হয়ে থাকে, তাহলে এই যে হতে নাও পারে, এই ব্যাপারটা যে বলছি আমি, হতে নাও পারে, এটা হয়ে যাবে তোমার নাল হাইপোথিসিস। ঠিক আছে? এবং এই যে নাল হাইপোথিসিস, এর ঠিক উল্টো পিঠে, অর্থাৎ ঠিক হয়ে যাবে, তোমার মনের যে অংশটা বলছে যে আঠা জাতীয় কিছু দিই তাহলে ঠিক হয়ে যাবে, এটা হবে অল্টারনেট হাইপোথিসিস। অথবা তুমি যদি ভেরিফাই করতে চাও, সেক্ষেত্রেও ওই যে তোমার মনে হচ্ছে যে দাদু এটা বলেছে, এটা নয়, এটা ঠিক নয়, অন্য একটা কিছু, এই যে তোমার অন্য একটা কিছু মনে হওয়া, এটা তোমার ভেরিফিকেশন যদি হয়ে থাকে, অর্থাৎ ডিডাক্টিভ যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা হবে তোমার অল্টারনেট হাইপোথিসিস। মানে তুমি ধরো বলছো যে এতদিন পর্যন্ত প্রচলিত তত্ত্ব কি, পৃথিবী হয় গোল। তুমি বলছো না পৃথিবীটা চৌকো মতো। এই পৃথিবীটা চৌকো মতো, এটা হচ্ছে তোমার ধারণা। এই তোমার ধারণাটা অল্টারনেট হাইপোথিসিসে আসবে। পাইপ ফাটাটা আঠা দিলে ছিঁড়ে যাবে, এটা তোমার ধারণা, তোমার ধারণাটা অল্টারনেট হাইপোথিসিসে আসবে। আর নাল হাইপোথিসিসে কোনটা যাবে? হয়তো চিটবে না, হয়তো আঠা দিয়ে ওটা কাজ হবে না, এই হয়তো কাজ হবে না ওটা নাল হাইপোথিসিস হবে। অন্যদিকে যেটা ওই যে পৃথিবী হয় গোল, এই যে তত্ত্বটা, প্রতিষ্ঠিত তত্ত্বটা, ওটা নাল হাইপোথিসিস দিকে যাবে। এটা কতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে পিছন পিছন চলবে? যতক্ষণ পর্যন্ত তুমি তোমার অল্টারনেট হাইপোথিসিসকে, অর্থাৎ তুমি যেটাকে প্রমাণ করতে চাইছো, সেটাকে যতক্ষণ না তুমি প্রমাণ করে দিতে পারছো, ততক্ষণ পর্যন্ত। এবার বলি যে এই ছবিটা আমার লাগানো, এখানে সিগনিফিকেন্সটা কি? এই ছবিটা কেন আমি লাগিয়েছিলাম অনন্যাদের ব্যাচে বোঝানোর জন্য। দেখো, একটা আমাদের দেশের বিচার ব্যবস্থায় একটা কথা প্রচলিত আছে, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। যতক্ষণ পর্যন্ত তুমি কারোর গিল্টি প্রমাণ না করছো, ততক্ষণ পর্যন্ত তাকে আমাদের দেশে ইনোসেন্ট বলতে হবে। খেয়াল করে, অপরাধী বলা হয় না, বলা হয় আসামি, ধৃত। তার এখনো বিচার চলছে, এখনো সে প্রমাণিত অপরাধী নয়। ঠিক? তো তাহলে সেক্ষেত্রে এটা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত, তখন পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল যখন আমি এটা বোঝাচ্ছিলাম। এবার এইটা তাহলে কোথায় যাবে? নাল হাইপোথিসিসে থাকবে সঙ্গে সঙ্গে, যতক্ষণ পর্যন্ত সে অপরাধী প্রমাণ না হয়ে যাচ্ছে। বুঝলে? বোঝা গেল? সন্দীপ ঘোষ অপরাধী নয়, এটাই প্রতিষ্ঠিত। যদি তার অপরাধ প্রমাণ করা যায়, তবেই গিয়ে সে অপরাধী হবে। তো যেটা প্রতিষ্ঠিত সেটা সবসময় নাল হাইপোথিসিসে যাবে। NULL, নাল, NULL, নাল হাইপোথিসিসে যাবে। ঠিক আছে? আর সঙ্গে সঙ্গে এটাও মনের সংশয়টাকে, মানে দেখো, উকিলের কাছে তো এটা সে প্রতিষ্ঠা করতে চাইবে, যা ওর বিরোধী পক্ষের উকিল।
যে সন্দীপ ঘোষ অপরাধী, তো সেক্ষেত্রে সেই উকিলের কাছে, মানে এটা সেই উকিলের পার্সপেক্টিভ থেকে দেখা যে কে অপরাধী প্রমাণ করতে চাইছে, তো তার কাছ থেকে কিন্তু সে অপরাধী এটা তার অল্টারনেট হাইপোথিসিস। তাকে সে যতক্ষণ না প্রমাণ করে দিতে পারছে সে অপরাধী, ততক্ষণ পর্যন্ত সে নিরপরাধ, এটা তাকে নিয়ে চলতে হবে। বোঝা গেছে? এবার দেখো, খেয়াল করো, আমি এখানে অপরাধী শব্দটাই লিখেছি, কোথাও নিরপরাধ লিখিনি, ঠিক আছে? বরং আমি এখানে দুটো ধরনের ইকুয়াল টু সাইন ইউজ করেছি, মানে একটা নট ইকুয়াল টু সাইন, একটা ইকুয়াল টু সাইন। সন্দীপ ঘোষ ইকুয়াল টু অপরাধী মানে সন্দীপ ঘোষ অপরাধী, আর সন্দীপ ঘোষ নট ইকুয়াল টু অপরাধী মানে সন্দীপ ঘোষ অপরাধী নয়। এখানে নো শব্দটা ব্যবহার করা হয় না, কারণ বুঝতেই পারলে যে সবসময় নো দিয়েই অল্টারনেট হাইপোথিসিস হবে জরুরি নয়, যে কারণে নো দিয়েই নাল হাইপোথিসিস হবে জরুরি নয়, যে কারণে আমরা এই সাইনটাকে ব্যবহার করি নাল হাইপোথিসিসের জন্য। তাহলে আমরা হাইপোথিসিস কয় ধরনের পেলাম? হাইপোথিসিস দুই ধরনের, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। এবার এই যে এখনো পর্যন্ত কারোর কি কোনো অসুবিধা আছে? না স্যার। অসুবিধা থাকা উচিত নয়, তবুও যদি জিজ্ঞেস করে নিচ্ছি কারোর কি অসুবিধা আছে? ঝুমা কিছু বলবে? না স্যার, বললাম অসুবিধা নেই। আচ্ছা, নিঝুম? অসুবিধা নেই স্যার। আচ্ছা, বেশ। তো আমরা তাহলে একটা এই দুটোকে নিয়ে আমরা কতক্ষণ পর্যন্ত চলবো? যতক্ষণ না টেস্ট হয়ে প্রমাণ হয়ে যাচ্ছে যে অপরাধী কি অপরাধী নয়। টেস্টিংটা কিসের উপর চলবে? টেস্টিংটা কিসের উপর চলবে? নাল হাইপোথিসিসের উপর। টেস্টিং কখনো অল্টারনেট হাইপোথিসিসের উপর হয় না। যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধ পক্ষের উকিল, মানে যে সন্দীপ ঘোষকে অপরাধী বলে চিহ্নিত করতে চায়, তাকে তথ্য প্রমাণের ভিত্তিতে এই যে কথাটা রয়েছে যে সন্দীপ ঘোষ হচ্ছে ইনোসেন্ট, অপরাধী নয়, এইটা ভাঙতে হবে, এই ধারণাটাকে ভাঙতে হবে। রাষ্ট্র এই ধারণা করে যে সন্দীপ ঘোষ অপরাধী নয়, রাষ্ট্রের এই ধারণাটাকে ভাঙতে হবে তথ্য প্রমাণের মাধ্যমে। যদি সে ভেঙে দিতে পারে তাহলে এমনি সন্দীপ ঘোষ অপরাধী প্রমাণ হয়ে যাবে, তাই নয় কি? প্রত্যেকেই বুঝতে পারছো? তাহলে স্যার এখানেতে নাল হাইপোথিসিস রিজেক্ট করে অল্টারনেটিভ হাইপোথিসিসকে মানে প্রমাণ করতে হবে, নিয়ে আসতে হবে। আর যদি এটা না, উল্টো মানে হয়ে যায় হ্যাঁ, তখন তো আমি এই রিজেক্ট শব্দটাকে এখন ব্যবহার করছি না এই কারণেই, টেকনিক্যাল টার্মে আমি পরে আসছি। আমি শুধু এটুকুই বলতে চাইলাম যে সন্দীপ ঘোষের বিরুদ্ধ উকিলকে তথ্য প্রমাণের ভিত্তিতে এইটাকে ভাঙতে হবে, নট ইকুয়াল টু অপরাধী এই তথ্যটাকে ভাঙতে হবে। যদি সে এটাকে ভেঙে দিতে পারে, বা তুমি যেটা বললে যে যদি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিতে পারে, অল্টারনেট হাইপোথিসিস এমনিই সামনে চলে আসবে। আর যদি সে ওটাকে ভাঙতে না পারে তাহলে সে নিরপরাধী থেকে যাবে, অল্টারনেট হাইপোথিসিসটা হওয়া হয়ে যাবে। প্রত্যেকই বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো পরের পেজে যাই। এটা আমাদের শুধু এই নাল হাইপোথিসিসের ধারণা। হ্যাঁ, তো এই নাল হাইপোথিসিসের বা অল্টারনেট হাইপোথিসিসের ধারণাই একটু আরেকটা কথা বলে দিই, যে রিজেক্ট নয় ব্যাপারটা। তাহলে আমরা নাল হাইপোথিসিসকে টেস্টিং করি না? প্রশ্ন আসে, কিন্তু খুব প্রশ্ন আসে যে নাল হাইপোথিসিস টেস্টিং কোন হাইপোথিসিসের উপর হয়, নাল হাইপোথিসিস কি অল্টারনেট হাইপোথিসিস? তো আমাদেরকে এটা মনে রাখতে হবে। আমরা যেটাকে স্যার একটা কথা বলছি যে আমরা যেটাকে স্বীকার করছি সেটাই হচ্ছে নাল হাইপোথিসিস, তাই তো? আমরা যেটাকে স্বীকার করছি, হ্যাঁ, মানে এখানে প্রথমে বলছি সন্দীপ ঘোষ অপরাধী, তো এটা তো নাল হাইপোথিসিস হলো না সেটা বলছি। না, এটা নাল হাইপোথিসিস হলো না। ব্যাপার বোঝো যে আমি কি বলতে চাইছি, যে সন্দীপ ঘোষ তোমার কথাই অপরাধী হয়ে যাবে না, কিন্তু তুমি বলছো সন্দীপ ঘোষ অপরাধী বলে সন্দীপ ঘোষ অপরাধী হয়ে যাবে না। কিন্তু খেয়াল করবে, আমাদের দেশে কোনো কাউকে গ্রেপ্তার করবার পর তাকে আসামি বলা হয়, তাকে অপরাধী বলা হয়। আমাদের দেশের বিচার ব্যবস্থায় একটা প্রচলিত কথা হচ্ছে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। সন্দীপ ঘোষকে তুমি ধরেছো, ভালো করেছো, একটা সন্দেহভাজন হিসেবে তুমি তাকে ধরেছো, গ্রেপ্তার করেছো, সে এখনো পর্যন্ত নিরপরাধী। কতক্ষণ পর্যন্ত নিরপরাধী? যতক্ষণ তার অপরাধ তুমি প্রমাণ করতে না পারছো। তাহলে নাল হাইপোথিসিস এখানে কি? নাল হাইপোথিসিস যেটা অলরেডি প্রতিষ্ঠিত। অলরেডি প্রতিষ্ঠিত কি বলো সাবিত্রী? যে সন্দীপ ঘোষ অপরাধী। আবার বলে সন্দীপ ঘোষ অপরাধী। সন্দীপ ঘোষ অপরাধী নয়, এটা প্রতিষ্ঠিত। আচ্ছা, সন্দীপ ঘোষ অপরাধী নয়। হ্যাঁ, সন্দীপ ঘোষ নট ইকুয়াল টু অপরাধী, সন্দীপ ঘোষ অপরাধী নয়, এটা প্রতিষ্ঠিত এখনো পর্যন্ত। ঠিক আছে, এরপর যে বিরুদ্ধ পক্ষের উকিল যে সন্দীপ ঘোষকে অপরাধী প্রমাণ করতে চাইবে, সে কি করবে? সে যে তার কিছু অপরাধের প্রমাণ, তথ্য প্রমাণ জোগাড় করে এনে দেবে, তাতে কি হবে? তাতে সে নিরপরাধী
এই তত্ত্বটা ভেঙে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বুঝতে পারছো? সেই তত্ত্বটা যদি ভেঙে যায় যে সে নিরপরাধী, তাহলে সে এমনি অপরাধী প্রমাণ হয়ে যায়। হুম হুম, ঠিক আছে। বুঝলে তো, নাকি হ্যাঁ মেরে দিলে? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝেছি এবার। বেশ বেশ, এবার তাহলে এসো নেক্সট পেজ। এবার একটা টেকনিক্যাল আছে, মানে একটা আমাকে উদাহরণ নিতে হবে তো বোঝানোর জন্য। তো তুমি একটা, এই ধরো অল আউট, তুমি একটা নতুন ভ্যারিয়েন্ট বা একটা নতুন ওই লিকুইড তুমি তৈরি করলে। এখানে আমি অল আউটের ছবি দিয়েছি, এরকম মশা তাড়ানোর একটা নতুন লিকুইড তুমি তৈরি করলে, বাজারে নিয়ে আসছো। তো বাজারে নিয়ে আসার আগে ওটাকে টেস্ট করতে হবে। দেখো, তুমি যখনই বাজারে নিয়ে আসছো, তো তুমি ওই লিকুইডটা সম্পর্কে নিজে কি বিশ্বাস করো? বলো, নিজে কি বিশ্বাস করো? তুমি একটা জিনিস, মশা যাবে। হ্যাঁ, লিকুইডটার সাথে মশার রিলেশন আছে বা এটাতে মশা মারা যায়, এটা। এটাতে মশা মারা যাবে, বা মোট কথা তুমি এটাকে প্রতিষ্ঠিত করতে চাইবে যে হ্যাঁ, এই লিকুইডটাতে মশার উপর একটা প্রভাব পড়বে। আচ্ছা, আমি ধরে নিলাম, মানে মোট কথা ব্যাপারটা এই যে লিকুইড সঙ্গে মশার একটা সম্পর্ক আছে, ঠিক আছে? আচ্ছা, বেশ। অলরেডি বাজার কি, তুমি তুমি এই কথাটা বললেই কি বাজার বিশ্বাস করে নেবে? বিশ্বাস না করবে? স্যার, বাজারে তো এটা মানে এখনো প্রমাণ হয়নি। প্রমাণ হয়। তাহলে বাজারে প্রতিষ্ঠিত কথাটা কি? সম্পর্ক নেই, এটাই প্রতিষ্ঠিত। সম্পর্ক নেই, এটাই প্রতিষ্ঠিত। তাহলে দেখো যে বাজারে যেটা প্রতিষ্ঠিত, অলরেডি প্রতিষ্ঠিত কথা, সেটা হচ্ছে যে এই যে তুমি লিকুইডটি বানিয়েছো, এটার সঙ্গে মশার রিলেশন জিরো, কোনো রিলেশন নেই। মানে মশা টশা মরবে টরবে না। তুমি একটা মানে জলের বদলে একটা কিছু ভরে দিয়েছো, মানে যাই হোক একটা জল টল কিছু একটা ভরে দিয়েছো। মোট কথা মশার সঙ্গে এই লিকুইডটির কোনো সম্পর্ক নেই, এটাই প্রতিষ্ঠিত। তুমি কি চাইছো? তুমি এটা বোঝাতে চাইছো মানুষকে যে এই লিকুইডটিতে মশা মরে বা মশার সঙ্গে একটা রিলেশন আছে। তুমি যেটা প্রমাণ করতে চাইবে সেটা হচ্ছে যে মশা এবং এই লিকুইডের সম্পর্ক জিরো নয়, নট ইকুয়াল টু জিরো। বোঝা গেল? স্যার। গেটে ফেটে যায়নি তো কারোর? না স্যার। বেশ, এবার দুটো টার্ম বুঝে ফেলো। একটা হচ্ছে স্যার লেভেল অফ, বলছি, হ্যাঁ বলছি ওই H0 আর H1 ওইটা কি? ওইটা H0 হচ্ছে নাল হাইপোথিসিসকে চিহ্নিত করবার একটা সাইন। আচ্ছা আচ্ছা। নাল হাইপোথিসিসকে চিহ্নিত করবার সাইন হচ্ছে H0, আর H1 বা HA, এই ছোট হাতের একটা এ থাকে, ঠিক আছে? HA। তো এটা যদি হয় তাহলে সেটা হবে অল্টারনেট হাইপোথিসিস। ঠিক আছে? বেশ, এবার কি করবে তুমি? এটাকে বাজারে চালু করবার জন্য তোমাকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা তুমি কার উপর করবে? নিঝুম, নাল হাইপোথিসিসের উপরে। পরীক্ষাটা তুমি নাল হাইপোথিসিসের উপরে করবে। কেন করবে? যে তুমি এই যে প্রতিষ্ঠিত কথা, যে প্রতিষ্ঠিত মানুষ বিশ্বাস করে যে এই লিকুইডটার সঙ্গে মশার কোনো সম্পর্ক নেই, এটাকে তুমি ভেঙে দেবে তথ্য প্রমাণ দিয়ে। তাই তো করার কথা। এটাকে যদি তুমি ভেঙে দিতে পারো তাহলেই সম্পর্ক আছে এটা সামনে চলে আসবে। এবার দুটো টার্ম একটু বুঝে ফেলো। একটা হচ্ছে তারপর পি ভ্যালু, আর একটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। একটা কি? একটা হচ্ছে পি ভ্যালু, আর একটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। পি ভ্যালু কি? তুমি এটাতে টেস্ট রিটেস্ট ধরনের কোনো পরীক্ষা তুমি করবে, বারবার করে একই পরীক্ষা বারবার করে করে মশার উপর। তুমি একটা ঘরের মধ্যে 100টা মশা ছেড়ে দিলে, তুমি অল আউট লাগিয়ে লাগিয়ে তুমি দেখবে, ঠিক আছে? তো এইভাবেই তো করবে। তো আমি ধরে নিলাম যে তুমি যদি 100টা মশা থেকে থাকে, তো সবসময় রিসার্চে তুমি তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যে লাইভ পয়সা মানে বলে 99.99% জীবাণু মেরে দেবে। খেয়াল করে দেখেছো নিশ্চয়? প্রত্যেকে একটা ভুল হবার সম্ভাবনা ধরে চলে। ভুল হবার মানে এটা ঠিক ভুল হবার নয়, উল্টো রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। মানে তুমি ধরো যে কোনো জায়গায় দেখবে যে বিরাট কোহলি খুব ভালো খেলোয়াড়, এ প্রত্যেক দিনই কি সে 100 রান করে না তো, কোনোদিন ডাকেও বাড়ি যায়। স্যার, এখানেও তো হতে পারে যে অল আউট দিয়ে একটা মশা হয়তো বেঁচে গেল বা কোনো হ্যাঁ, কারণে। অল আউট দিয়ে একটা মশা বেঁচে গেল, কোনো সাবানে কোনো জীবাণু মরল না,
এরকম ধরনের ব্যাপার স্যাপার হতেই পারে। ঠিক আছে, উল্টো রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, সেটাকে আমরা বলছি লেভেল অফ সিগনিফিকেন্স। যা আমি করতে চাইছি তার উল্টো রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। আর এই পি ভ্যালুতে আমরা কিসের কাউন্ট করি? তোমার বাস্তবে পরীক্ষায় কতবার উল্টো রেজাল্ট বেরোচ্ছে। তুমি বলবে তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কি? একটা গবেষণা, একটা টেস্টিং শুরু হওয়ার আগেই তোমাকে বলতে হবে যে, তোমাকে ধরে নিতে হবে, আচ্ছা দু রকম হয় বিভিন্ন টেস্টের ভিত্তিতে, 1% এবং 5%। বিভিন্ন টেস্টে বিভিন্নটা লাগু হয়, 1% বা 5%। তুমি লেভেল অফ সিগনিফিকেন্স 1% ধরতে পারো অথবা 5% ধরতে পারো। ভালো করে খেয়াল করো, তুমি লেভেল অফ সিগনিফিকেন্স 1% ধরতে পারো বা 5% ধরতে পারো। যদি তুমি, আমি সর্বোচ্চ ধরে নিচ্ছি 5% তুমি ধরেছো লেভেল অফ সিগনিফিকেন্স, ঠিক আছে, লেভেল অফ সিগনিফিকেন্স 5% তুমি ধরেছো। সেক্ষেত্রে তুমি একটা পরীক্ষাকে 100 বার করলে 5 বার উল্টো ফল হলে যেতেও পারে। তুমি এটা প্রথমেই ঘোষণা করে দিচ্ছ, 5 বার উল্টো ফল বেরোতে পারে, তুমি প্রথমেই ঘোষণা করে দিচ্ছ। কিন্তু এই পি ভ্যালুতে দেখা যাচ্ছে, আলটিমেট যখন বাস্তবে টেস্ট করা হচ্ছে, দেখা যাচ্ছে 5% থেকে অনেক বেশি উল্টো রেজাল্ট বেরোচ্ছে। তাহলে সেক্ষেত্রে তোমার যে জিনিসটা তুমি তৈরি করেছো সেটাকে তুমি ভালো বলবে না খারাপ বলবে? খারাপই বলবো। খারাপই বলবে। বেশ, তো এইটা হচ্ছে পি ভ্যালু, যে বাস্তব পরীক্ষায় এটা কতবার উল্টো রেজাল্ট দিচ্ছে, এইটা হচ্ছে পি ভ্যালু বাস্তব পরীক্ষা। লেভেল অফ সিগনিফিকেন্স, লেভেল অফ সিগনিফিকেন্সটা মানে আমি ধরে নিচ্ছি, তাই তো? তারপরে টেস্ট করার পর যখন দেখছি সেটা হচ্ছে পি ভ্যালু হচ্ছে। হ্যাঁ, এবার তুমি বাস্তব পরীক্ষায় ওটাকে দেখবে যে তোমার কতবার উল্টো রেজাল্ট আসছে। এই বাস্তব পরীক্ষায় উল্টো রেজাল্টের সংখ্যা হচ্ছে পি ভ্যালু। আর তুমি যেটা আগেই ঘোষণা করে দিচ্ছ আমার 5% উল্টো রেজাল্ট বেরিয়ে যেতেও পারে, এইটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। আব হাতে হয়ে গিয়া, ঠিক আছে। তো তোমার লেভেল অফ সিগনিফিকেন্স তুমি 5% ধরে রেখেছো, এটা একটা 100%-এর দাগ, ঠিক আছে। তুমি যদি লেভেল অফ সিগনিফিকেন্স 5% ধরো, তার মানে কি? তোমার 100টার মধ্যে 100টা মশা ছিল, 5টা তুমি আগেই বলেছো আমার 5টা হতে পারে, 5টা এমন হতে পারে 5টা মশা বেঁচে যেতে পারে, তাহলে 95টা মশা মরে যাচ্ছে। তার মানে তোমার লেভেল অফ সিগনিফিকেন্সের মধ্যে, মানে আমি এটা বাস্তব পরীক্ষার কথা বলছি, বাস্তব পরীক্ষায় তুমি দেখলে 100টা মশা ছিল, সেখানে তোমার ওই অল আউটটি লাগানো হলো, তোমার তৈরি অল আউটটি লাগানো হলো, এবং তারপরে দেখা গেল 5টা মশা বেঁচে গেছে, বাকি 95টা মরে গেছে। তার মানে এটা সেক্ষেত্রে তোমার লেভেল অফ সিগনিফিকেন্সের মধ্যেই কিন্তু থেকে যাচ্ছে, তাই তো? পি ভ্যালুটা লেভেল অফ সিগনিফিকেন্সের মধ্যেই থেকে যাচ্ছে। তুমি 5% ঘোষণা করেছিলে, ওই 5টা বেঁচে গেছে, বাকি 95টা মরে গেছে। সেক্ষেত্রে তোমার এই যে নাল হাইপোথিসিসটা ছিল যে মশা আর লিকুইডের মধ্যে বাস্তবে কোনো সম্পর্ক নেই, এটাকে তুমি উড়িয়ে দিতে পারবে কিনা, বেশি কনফিডেন্স পাবে কিনা, একটু বলো তো। বাজারে যে চলতি কথা ছিল যে ধরুন মশাই আপনার এই মশা তাড়ানোর লিকুইড দিয়ে কোনো কাজই হয় না, মশার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা তুমি ভেঙে দিতে পারবে তো? যদি তুমি দেখাতে পারো যে 100টার মধ্যে 95টা মশা মরে যাচ্ছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পারবো। ভেঙে দিতে পারবে তো? তার মানে নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কি হবে? ঠিকঠাক থাকবে। তোমার দেখো যে তোমার 5% তুমি ধরেছিলে পি ভ্যালু, 5% তুমি সরি পি ভ্যালু বলছি, লেভেল অফ সিগনিফিকেন্স। তো তোমার 5%ই দেখো, 5%ই তোমার ডিফল্ট করছে, কিন্তু 5%ই কিন্তু তোমার এখানে 100-র মধ্যে 5টা মশাই কিন্তু বেঁচে যাচ্ছে, বাকি 95টা মরে যাচ্ছে। তাহলে এই যে আমার এই জায়গাটা, এই যে 5%কে এখানে 5%-এর একটা দাগ টেনে রেখেছে, বাকি যে জায়গাটা, এটা কি? তোমার কনফিডেন্স নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দেওয়ার কনফিডেন্স। তার মানে এই যে লেভেল অফ কনফিডেন্সের জায়গাটা তুমি যত বাড়াতে পারবে, লেভেল অফ কনফিডেন্সের জায়গাটা তোমার যত বাড়বে, মানে তোমার যদি পি ভ্যালু 4% আসে, মানে ধরো 100টা মশার মধ্যে মাত্র 3টে মশা বেঁচে যায়, বাকি 97টাই যেতে বাবা, আচ্ছা চলো 3টে মশা বেঁচে যায়, বাকি 97টাই মরে যায়, তাহলে সেক্ষেত্রে তোমার পি ভ্যালু লেভেল অফ সিগনিফিকেন্সের থেকেও কম হয়ে যাচ্ছে। মানে তুমি এই যে কনফিডেন্স, এখানে যে আমি দাগটা দিয়ে রেখেছি, দাগটাকে আরেকটু আগে করে লাগাতে পারো, কারণ 3%। সেক্ষেত্রে এখানে কনফিডেন্সটা কত হয়ে যাবে গো? নাল হাইপোথিসিসকে রিজেক্ট করবার কনফিডেন্সটা কত হয়ে যাবে? বেড়ে, এটা কি এত জটিল লাগছে? স্যার 97%। 97%। তুমি দেখাচ্ছ যে দেখো ভাই, আমি তাও তো মুখে বলেছিলাম যে 5টা মশা বেঁচে যেতে পারে, 5টা মশাও বাড়ছে না, 3টে মাত্র বেঁচেছে। তোমার কনফিডেন্স, তোমার জোর আরো বেশি বেড়ে যাবে তোমার জিনিসটার প্রতি, তাই তো? তার মানে এখান থেকে একটা সূত্র বেরিয়ে এলো, কি বলতো?
সূত্রটা হচ্ছে এই যে পি ভ্যালু যদি লেস দেন ইকুয়াল টু লেভেল অফ সিগনিফিকেন্স হয়, এই জায়গাটা এমন বিতিকিচ্ছিরি হয়ে গেল। লেভেল অফ পি ভ্যালু যদি লেভেল অফ সিগনিফিকেন্সের থেকে কম হয়, তাহলে সেক্ষেত্রে নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাবে। তাই তো, নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাবে, একই সঙ্গে অল্টারনেট হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে। ঠিক কি না? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। কারোর কোনো সংশয়? প্রত্যেকেই বুঝতে পেরেছো? ওই গেল। আচ্ছা ক্লাস নেই, বেশ। কারোর কোনো সংশয়? নিঝুম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। রাখি, বেশ। এবার একই রকম ভাবে তোমরা একটা কথা বলো যে তুমি 5% বলি, অথচ 7টা 8টা করে মশা বেঁচে যাচ্ছে 100টার মধ্যে। তাহলে সেক্ষেত্রে যদি ধরে নিই আমি 7টা মশা বেঁচে যাচ্ছে, ঠিক আছে, 7টা মশা করে বেঁচে যাচ্ছে, তাহলে লেভেল অফ সিগনিফিকেন্সকে ছাড়িয়ে আরো 2খানা মশা তোমার বেড়ে গেছে। তাহলে কি হবে বলতো? এই কনফিডেন্সের এরিয়াটা কমে যাবে কিনা? কিসের কনফিডেন্সের এরিয়া কমে যাবে? নাল হাইপোথিসিসকে কি করবা? রিজেক্ট করবা। নাল হাইপোথিসিসকে রিজেক্ট করবার কনফিডেন্সটা কমে যাবে কিনা? এরিয়াটা কমে যাবে না? এই দাগটা হ্যাঁ স্যার। কমে যাবে। হ্যাঁ স্যার। তাহলে পি ভ্যালু যদি গ্রেটার দেন ইকুয়াল টু হবে না, পি ভ্যালু যদি লেভেল অফ সিগনিফিকেন্স থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে নাল অ্যাকসেপ্ট হয়ে যাবে। মানুষের কথাটাই ঠিক হয়ে যাবে যে এই মানে তুমি ধরো না, আমি স্বাভাবিকভাবে তুমি একটা মানুষের কথা দিলে একরকম, আর তুমি কাজ করছো উল্টো উল্টো রকম, সে আর তোমার উপর বিশ্বাস করবে? বিশ্বাস করবে না তো। হ্যাঁ, মানে এই একই ব্যাপার, একই জিনিস এখানেও ঘটে। তো নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়ে যাবে আর অল্টারনেট রিজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে হাইপোথিসিস টেস্টিং এর ব্যাপার। ঠিক আছে, এবার হাইপোথিসিস টেস্টিং এর কতগুলো পদ্ধতি আছে, খুব উপর দিয়েই আমরা যাব। কেন বলতো? কারণ হাইপোথিসিস নিয়ে একদম জটিলতা তোমাদেরকে আমি বাড়াতে বলবো না। এখন আসছে না তা নয়, আসছে। রিসার্চের বেশ কিছু জিনিস, তার মধ্যে হাইপোথিসিস একটি। যদি খুব কপাল খারাপ থাকে তাহলে একটা খিটকেল গোত্রের প্রশ্ন তুমি পাবে। ঠিক আছে, অনেক যে কোনো টপিকেই সেটা পেতে পারো, রিসার্চে বলে না, যে কোনো টপিকেই পেতে পারো। এবার তোমাকে বুঝতে হবে যে এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা, যতটা তোমার পক্ষে সম্ভব হয় জেনে যাবার তুমি ততটা পর্যন্ত জানবে, আদারওয়াইজ তুমি ইগনোর করতে চেষ্টা করবে। সেরকমই এই হাইপোথিসিসের যে অংশটা স্ট্যাটিস্টিক্সের জায়গা, আমাদের মাথায় চট করে ঢুকবে না, বা আমার মাথাতেও ঢুকবে না, তোমাদের মাথায় তো হয়তো ঢুকবেই না, বা ঢুকতেও পারে, আমার মাথায় ঢোকে না, এরকম একটা জায়গা। তো স্ট্যাটিস্টিক্সের সেই সমস্ত জায়গা আমরা বাদ দেবো। যতটা কাজ মুখস্থ করে আর বুঝে হয়ে যায় ততদূর পর্যন্ত আমরা পড়বো, তারপরে জয় শ্রীরাম বলে পরীক্ষা দিয়ে চলে। বুঝা গেছে? যতটা পড়িয়ে দেওয়া হচ্ছে ততটা পড়ে গেলেও 5টায় 4টা প্রশ্ন হয়ে যাওয়া উচিত, মানে ততটাও যদি সলিড হয়ে থাকে। আর একটা আমি ধরে নিলাম যে 5টার মধ্যে একটা প্রশ্ন তোমাদেরকে স্ট্যাটিস্টিক্সে দিল, আমার বলার বক্তব্য যে ওই যদি স্ট্যাটিস্টিক্সের প্রশ্নটা পড়ে ওটাকে ছেড়ে দাও, ঠিক কথা, বাকি যেন আর ভুল না হয়। বোঝা গেছে?